আসসালামু আলাইকুম সবাইকে। জুনের এইচএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা? একদমই না। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি এইচএসসি বিজনেস স্টাডিজ পরীক্ষার সাজেশন সিরিজ। আজ আমাদের প্রথম ক্লাস হিসাব বিজ্ঞান পরিচিতি। কি কি শিখবো? বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য পুরো বই মুখস্থ করার দরকার নেই। এই অধ্যায় থেকে আমরা মূলত তিনটি বিষয় আয়ত্ত করব। প্রথমত লেনদেন চিহ্নিতকরণ, দ্বিতীয়ত হিসাব চিহ্নিতকরণ ও শ্রেণীবিন্যাস এবং তৃতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট হিসাবের সমীকরণ। তাহলে আমাদের মূল টপিক লেনদেন। চলো শুরু করি আজকের এই মেইন টপিকটা। লেনদেন চিহ্নিত করো। মনে রাখবে যে কোনো ঘটনাই কিন্তু লেনদেন নয়। একটি ঘটনাকে লেনদেন হতে হলে তাকে অবশ্যই এই দুইটি শর্ত পূরণ করতে হবে। নাম্বার ১, ঘটনাটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, অর্থাৎ যে ঘটনার কোনো আর্থিক মূল্য নেই তা আমাদের খাতায় আসবে না। নাম্বার ২, ঘটনা অবশ্যই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন আনবে। আর্থিক অবস্থার পরিবর্তন মানেই হলো প্রতিষ্ঠানের সম্পদ বা দায় এই দুটি যে কোনো একটি উভয়টি পরিবর্তন হতে হবে। এই দুইটা গোল্ডেন রুল মাথায় রাখলে লেনদেন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। পরের স্লাইডে আমরা এই নিয়মগুলো প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাবো, তাই তোমরা আমাদের সাথেই থাকো। রুলস তো শিখলাম, এবার চলো দেখি আমরা প্রো লেভেলে লেনদেন চিনতে পারি কিনা। স্ক্রিনে তোমরা 10টি ঘটনা দেখতে পাচ্ছ। আমি একটি একটি করে পড়ছি, তোমরা মনে মনে গেস করো কোন লেনদেন আর কোনটা লেনদেন নয়। তো ১ নম্বরে বলছে জনাব রহমান ৬০,০০০ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ২ নম্বর, তিনি ৩০,০০০ টাকার পণ্য ক্রয় করলেন। ৩ নম্বর, খান অ্যান্ড কোং এর নিকট তিনি একটি মূল্য তালিকা পাঠালেন। আচ্ছা, এটা কি লেনদেন? ভেবে একটু বলো তো। ৪ নম্বর, খান অ্যান্ড কোং ১৪,৪০০ টাকার পণ্য ক্রয় করবার জন্য একটি ফরমাইশ প্রেরণ করলেন এবং জনাব রহমান ফরমাইশটি পেলেন। ৫ নম্বর, জনাব রহমান খান অ্যান্ড কোং এর ফরমাইশ অনুযায়ী কি করলো? পণ্য প্রেরণ করলেন। ৬ নম্বর, ত্রুটিযুক্ত বিধায় খান অ্যান্ড কোং ১২০০ টাকার পণ্য জনাব রহমানকে ফেরত প্রদান করলেন। ৭ নম্বর, খান অ্যান্ড কোং এর নিকট হতে পাওনা খাতে জনাব রহমান এককালীন ৩,৬০০ টাকা পেলেন। ৮ নম্বর, ৫,০০০ টাকার পণ্য আগুনে পড়ে গেল। খুব সাবধানে খেয়াল করবে এটা। প্রতিষ্ঠানের জন্য বার্ষিক ১০,০০০ টাকা প্রিমিয়ামের ভিত্তিতে সাধারণ বীমা কোম্পানির একটি অগ্নি বীমা পলিসি খোলার সিদ্ধান্ত নেওয়া হলো। ১০ নম্বর, মিস্টার পলাশকে মালের জন্য ২৫০০ টাকা অগ্রিম দেওয়া হলো। এটি হলো শেষটি। ব্যাস, প্রশ্নগুলো তো পড়লাম। এবার ভিডিওটা পজ করো এবং কমেন্টে জানাও এই ১০টার মধ্যে কোন কোন নম্বরগুলো লেনদেন নয়। আমি দেখব তোমাদের উত্তর ঠিক হচ্ছে কিনা। পরের পার্টে আমি উত্তরগুলো কি করছি বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এবার চলো মিলিয়ে দেখি কোন ঘটনাগুলো কেন লেনদেন হলো আর কেন হলো না। আমরা ব্যবহার করব আমাদের সেই চিরচেনা সমীকরণ a = l + c। তাহলে ১ নম্বরে দেখো, ১ নম্বরটা অবশ্যই আমাদের লেনদেন হবে, কারণ জনাব রহমান যেহেতু ব্যবসায় টাকা এনেছেন, এতে ব্যবসায় নগদ সম্পদে বেড়েছে এবং মালিকানা সত্ত্ব ই বেড়েছে। যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাই এটি লেনদেন। ২ নম্বরটা সেটাও অবশ্যই লেনদেন হবে, কারণ পণ্য ক্রয় করায় ব্যবসায় কি হয়েছে, একদিকে যেমন পণ্য বা খরচ বেড়ে গেছে, অন্যদিকে নগদ টাকা আমাদের সম্পদ কি হয়ে গেছে, কমে গিয়েছে। তো সমীকরণের একপাশে পরিবর্তন আসায় এটিও একটি লেনদেন। ৩ নম্বরটা লেনদেন হবে না। কেন হবে না? কারণ আমি এখানে বলে দিয়েছি, দেখো ব্যাখ্যাতে এটি লেনদেন নয় বলে হিসাব সমীকরণের কোনো প্রভাব নেই। কিন্তু সোজা কথা বলতে গেলে এখানে শুধু একটি মূল্য তালিকা পাঠানো হয়েছে, কোনো টাকা আদান প্রদান হয়নি বা সম্পদের কোনো পরিবর্তন হয়নি, তাই এটি লেনদেন নয়। মনে রাখবে, শুধু কথা দেওয়া বা নেওয়া কোনো লেনদেন হতে পারে না। ৪ নম্বর, এটাও লেনদেন নয়, কারণ ফরমাইশ বা অর্ডার পাওয়া মানেই কিন্তু লেনদেন নয়। যতক্ষণ না পণ্য ডেলিভারি হচ্ছে বা টাকা লেনদেন হচ্ছে ততক্ষণ এটি লেনদেন হবে না। ৫ নম্বরটা এটা অবশ্যই লেনদেন। কেন লেনদেন? এবার দেখো, ফরমাইশ অনুযায়ী পণ্য পাঠানো হয়েছে। পণ্য পাঠানো মানেই বিক্রয় হয়ে যাওয়া। এতে সম্পদ কমছে এবং আয় বাড়ছে। তাই এটি অবশ্যই লেনদেন হবে। এখানে দেখো, তোমাদের আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার হলে এরকম ব্যাখ্যাও লিখতে পারো বা আমি যেভাবে বলেছি তোমরা সেভাবেও ছোট করে লিখে দিতে পারো। তাহলে দেখলে তো সমীকরণ দিয়ে চিন্তা করলে লেনদেন চেনা কত সহজ।
এই কারণগুলো যদি তুমি পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারো তাহলে ফুল মার্কস নিশ্চিত। এবার আসি 6 নম্বরে। 6 নম্বরটা লেনদেন। এখানে তোমাদের ব্যাখ্যাটা লিখে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে লিখতে পারো অথবা এভাবে বলতে পারি যে পণ্য ফেরত দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন পণ্যের মজুদ বেড়েছে, অন্যদিকে দেনাদারের পাওনা কমেছে, অর্থাৎ সমীকরণের এই উপাদানে পরিবর্তন এসেছে, তাই এটি একটি লেনদেন। 7 নম্বর, আমাদের 7 নম্বর প্রশ্নটি, এটিও একটি লেনদেন, কারণ নগদ টাকা পাওয়া গিয়েছে, এর মানে নগদ তহবিল বেড়েছে কিন্তু দেনাদারের পরিমাণ কমেছে। সম্পদে যেহেতু প্লাস মাইনাস হয়েছে, এটি অবশ্যই একটি লেনদেন। 8 নম্বর, এটিও অবশ্যই লেনদেন। এখানে সাবধান থাকতে বলেছিলাম, কারণ আগুনে পণ্য পুড়ে যাওয়া মানেই কিন্তু বিশাল লস। এতে একদিকে সম্পদ যেমন এ কমে গেছে, অন্যদিকে মালিকানার সত্ত্ব ইও কমে গিয়েছে, তাই এটি একটি লেনদেন। 9 নম্বর, এটি লেনদেন নয়। 9 নম্বর প্রশ্নটা আমাদের ছিল হচ্ছে, প্রতিষ্ঠানের জন্য বার্ষিক 10,000 টাকা প্রিমিয়ামের ভিত্তিতে সাধারণ বীমা কোম্পানি একটি অগ্নি বীমা পলিসি খোলার সিদ্ধান্ত নেওয়া হলো। বীমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাত্র, কোনো প্রিমিয়াম দেওয়া হয়নি। সমীকরণে এর কোনো প্রভাব নেই, তাই এটি লেনদেন নয়। 10 নম্বরে বলেছে মিস্টার পলাশকে মালের জন্য অগ্রিম দেওয়া হয়েছে। এটি অবশ্যই লেনদেন, কারণ অগ্রিম টাকা দেওয়া হয়েছে, এর মানে নগদ টাকা এ কমে গিয়েছে কিন্তু অগ্রিম খরচের মতো একটি সম্পদ কি হয়ে গেছে, বেড়ে গিয়েছে। ব্যাস, এইভাবে খুব সহজে আমরা লেনদেন চিহ্নিত করা শিখে গেলাম। আজকের এই স্লাইডগুলো দেখে যদি তোমার ঠিকঠাক বুঝতে পারো তাহলে বোর্ড পরীক্ষায় লেনদেন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমাদের কার কয়টা উত্তর সঠিক হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা উপকারে আসলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরের ভিডিওতে আমরা হিসাবের শ্রেণীবিন্যাস শিখবো, একদম প্রো লেভেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।